দ্য লাস্ট চান্স। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকেই শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না, আর জীবনে রাহাজানি করব না, টেন্ডারবাজি করব না, ছিনতাই করব না, অথবা পেশি শক্তি ব্যবহার করব না, জনগণের ভাষা শুনব না। হ্যাঁ, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, হাইব্রিডগিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন। নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে, যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই, আদালত তার না, তারপরেও যেই ঘোষণা কালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াতে ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় আছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে দীর্ঘ একটা পানি ঘোলা হয়েছে। কয়েক ধাপে এটাকে পেছানোর পর গতকালকে আদালত থেকে নির্দেশনা আসছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল যে রিট করা হয়েছে সেটা বাতিল, মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এখন ডক্টর ইউনূসের সরকার 2 বছর পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যদি নির্বাচন যখন আসবে তখন আওয়ামী লীগের সাংবিধানিক বৈধতা আছে তারা নির্বাচন করতে চাওয়ার বা পারার। আবার কেউ কেউ বলছেন যে এরকম পরিস্থিতি যদি নির্বাচনের আগে যদি ডক্টর ইউনূসের সরকার 1 বছর 2 বছর থাকেন, তো এই সময়টার মধ্যে যেহেতু আওয়ামী লীগের অধিকাংশ নেতারা এই মুহূর্তে ভারতে আশ্রয় নিচ্ছেন, তো সেখানে কোথাও না কোথাও শেখ হাসিনার সাথে কমিউনিকেশন হচ্ছে, তিনি বাংলাদেশে অনেকের সাথে ফোনে কথা বলছেন, এরকম ভিডিও আমরা দেখেছি। তো বিষয়টা কেমন হবে? ধরেন হঠাৎ করে একদিন সীমান্তের কাছাকাছি শেখ হাসিনা চলে আসলো, এর আগে একটা মেসেজ আসলো যে শেখ হাসিনা আসছে। এটা হইতে পারে ধরেন আমাদের কুমিল্লা দিয়া অথবা সিলেট দিয়া অথবা ব্রাহ্মণবাড়িয়া দিয়া, যে তিনি সীমান্ত দিয়ে আসছেন। সারা বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগ ওইখানে যাচ্ছে, বাকি দলগুলোর মধ্যে কি পরিমাণ একটা ভয় তৈরি হবে। তবে ডেমোক্রেসিকে যদি আমরা এস্টাবলিশ করতে চাই, শেখ হাসিনা ডেমোক্রেসির মাইকা বাপ করছে, এটা সত্য, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রকৃত ডেমোক্রেসি যদি আপনি এই দেশে চান তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে। শেখ হাসিনা তিনি দেশেও ফিরবেন, আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে যে মামলা আছে সেগুলোর হয়তো বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের জন্য 100% মাঠে বিট করবে। এখন আমাদের তথ্য বা কি বলে যে উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল ইসলাম স্যার, অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অথবা বাকি যারাই আছেন, অনেকে মুখে বলছেন অনেকে বলছেন না, বা যিনি ছিলেন আগে স্বরাষ্ট্রতে শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার, তারা প্রত্যেকে কিন্তু একটা মেসেজ আওয়ামী লীগকে দিচ্ছে। কোনটা? যে তোমরা আগে যে রাজনীতিটা করছো গত 15 বছর, এই রাজনীতিকে বের হয়ে আসতে। এখন আসলে যে পাশ করবে তা না, এখন আসলে পাশ করবে না আওয়ামী লীগ, বিএনপি পাশ করবে অথবা জামাত পাশ করবে। তবে আওয়ামী লীগ কিন্তু একটা ভোট ব্যাংক আছে, অথবা ধরেন ক্যাশ টাকা পয়সা আছে, মানুষ জনবল আছে। এখন হঠাৎ করে আপনি যতটা শূন্য দেখতেছেন আসলে কি শূন্য? এমন বহুত নেতা আছে যাদের চেহারা দেখলে ধরেন অনেক বিএনপি বা জামাতের অথবা সাধারণ মানুষের শরীরে একটা ঘাম ছুটা যায় মেরুদণ্ডের শির দ্বারা দিয়া, চেহারা কথাবার্তা ভাবে এরকম কিন্তু একটা ভাব আছে। এটাই বাস্তবতা। এখন যে ডেমোক্রেসি আমরা চাচ্ছি সেই ডেমোক্রেসি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে। ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে কামব্যাক করারও সুযোগ দিবে, তিনি আসলে অ্যারেস্ট হবেন। এখন শেখ হাসিনা আসবেন কিনা সেটা হচ্ছে কথা। তবে অনেকে মজা করে বলেন আর কি, যে বিষয়টা যদি এমন হয়, হঠাৎ করে আমরা সকালবেলা দেখলাম যে সারা বাংলাদেশের টেলিভিশন কাভার করতেছে যে শেখ হাসিনা সাদা শাড়ি পরা সীমান্তের দিক থেকে আসতেছেন, আর এই পার থেকে জনতার স্রোত ওইদিকে যাচ্ছে। কারণ শেখ হাসিনা বাইসা থাকলে আওয়ামী লীগ বাইসা থাকবে এই মুহূর্তে, নয়তো আওয়ামী লীগের মধ্যে 13,000 টুকরা হয়ে যাবে, প্রকৃত আওয়ামী লীগ থাকবে না। আর শেখ হাসিনার জন্য এটা লাইফের একটা লাস্ট চান্স। যদিও তিনার অনেক বয়স হয়ে গেছে, আগামী 5-7-10 বছর তার আওয়ামী লীগ আসবে না, এরপরে তিনি যদি বাইচা থাকেন, জীবিত থাকেন, তখন হয়তো আবারও আসার সুযোগ হবে। তবে রাজনীতি করার, রাজনৈতিক চর্চা, সভা সমাবেশ, মিটিং মিছিল, যেগুলো বিএনপি করতে পারতো না, জামাত ইসলামকে করতে দিত না, সেটা কিন্তু আওয়ামী লীগ পারবে। কারণ ডক্টর ইউনূস যে সংস্কারটা করছেন, এই সংস্কারটার মূল সংস্কারটা কি? যে ক্ষমতার প্রেক্ষাপটে পালা পরিবর্তনে যেই পরিস্থিতিগুলো তৈরি হয় সেটা যেন তৈরি না হয়। আর যারা অন্যায় করবেন, দুর্নীতি করবেন, আওয়ামী লীগের যারাই আছে বাংলাদেশে বিদেশে দেশে আসলে গ্রেপ্তার হবে। কেন? যারা দুর্নীতি করছে, লুটপাট করছে। তো এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল চান্স এই মুহূর্তে। তবে অতি জোশে আবার হোশ হারানো যাবে না। যারা অন্যায়কারী আছে, লুটেরা আছে, হাইব্রিড আছে, এদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার কইরা, দলের যারা মাথা আছেন তারা তওবা কইরা, 2 রাকাত তাহাজ্জুদ পইরা
প্রয়োজনে উমরা হজ করে আসতে পারেন, পাপ পুণ্য কাটাকাটি হয়ে যাবে। সামনে বড় হজের সিজন আছে, হজও করে আসতে পারেন, যাই আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন। হ্যাঁ, শয়তানরে ঢিল মারবেন, কঙ্কর মনের ভিতরে থাকা সেই শয়তান সেটা যেন দূর হয়ে যায়। তারপরেও ভাই একটা কথা আছে যে পলিটিশিয়ান আর সিনেমার নায়ক নায়িকা হজে যারা যতবারই যাক, যতবার হজে যায় এদের কোনো লাভ নেই, আইসা ওইটাই করে, আবার সিল্লা তো যায় এই দেশে, তাই না? তারপরে ভুল থেকে শিক্ষা নিতে হবে। যিনি ভুল থেকে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে নিজেকে শুধরান, মানুষের কাছে সম্মানিত হন। আর যদি মনে করেন যে না সিচুয়েশন কৌশল, তাহলে আবারও যে কোনো সময় এই দেশে আবারও কোনো একটা বিক্ষোভের জন্ম হবে। সেই বিক্ষোভ যারাই স্বৈরাচারী ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধে তৈরি হবে। ঘরের লোক যদি আপনার ক্ষতি করে, তাহলে আপনি আসলে সেই ক্ষতি থেকে বাঁচাটা অনেক কষ্টকর। গত 10 বছর যাবৎ বাংলাদেশ থেকে অনেক দূরে ছিলেন বিএনপির একজন প্রথিতযশা যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব। গেল মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে এসেছেন। আসার পরে গতকালকে যখন তিনি তার জন্মভূমি কক্সবাজার গিয়েছেন, সেখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে প্রমাণ করব যে কিভাবে বিএনপির একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় লুটেরা আপনার কি বলা হয় যে এস আলমের যে গাড়ি আছে সেই গাড়িতে চড়িয়েছেন। দর্শক, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে যে ইস্যুটা খুবই ভাইরাল, যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এস আলমের যে গাড়ি আছে সেই গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন। তো প্রথমত আমাদের যেই গণমাধ্যমগুলো তাদের যে নিউজ হেডলাইন ছিল, সেই হেডলাইনের মধ্যে ছিল একটা চাকচিক্য অবস্থান। এবার আসুন মূল ঘটনাটা। আমরা আগে মূল ঘটনাতে যাওয়ার আগে আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা বর্ণনা করছি। প্রথমবারের মতন তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাইরে ছিলেন, ভারতে আপনারা জানেন নানান কাহিনী, সেদিকে যাচ্ছি না। কক্সবাজার বিমানবন্দর থেকে সালাউদ্দিন আহমেদের গাড়িবহর পেকুয়ায় পৌঁছেছিল। এরপরই আমরা দেখেছি যে গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন, গাড়িটির নাম্বার ছিল চট্র মেট্রো ঘ 111-533। এটি মিৎসুবিশির স্টেশন ওয়াগনের একটা জিপ। তিনি সামনে সিটে বসে হাত নেড়ে নেড়ে আশপাশের লোকজনকে আপনার কি বলা হয় যে শুভেচ্ছা জানাচ্ছিলেন। তো তথ্যসূত্র অনুযায়ী এই গাড়িটা হচ্ছে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম পাওয়ার প্লান্ট নামক একটি কোম্পানিতে 2010 সালে এটা নিবন্ধন করা হয়েছে। আর এটা বেসিক্যালি এস আলম গ্রুপেরই প্রধান কার্যালয়, গাড়িটা এস আলম গ্রুপেরই। এবার আসেন সালাউদ্দিন আহমেদ কিভাবে এই গাড়ির মধ্যে চড়ে বসলেন। তো একটু আগে তিনার একটা বক্তব্য আমি শুনলাম। তিনি বললেন যে তিনি যখন এয়ারপোর্টে নেমেছেন, সেখানে নামার পরে কক্সবাজারে লোকে লোকারণ্য ছিল। তো যে গাড়িটাতে তিনি উঠেছেন, এই গাড়িটা বেসিক্যালি তার একজন পরিচিত ছোট ভাইয়ের, মানে তাকে তার এলাকার মানুষ। এই ব্যক্তি হচ্ছে এস আলমের একটা প্ল্যান্টে কাজ করে। দীর্ঘদিন যাবৎ সে ওই এস আলমের ওই প্ল্যান্টে কাজ করার কারণে এস আলম কোম্পানি তার ছোট ভাইকে, আপন ছোট ভাই না, এলাকার ছোট ভাই, তাকে সেই গাড়িটা অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য দিয়ে রাখছে। এখন কালকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে কিভাবে তিনি তার এলাকায় যাবেন, কার গাড়ি চড়বেন, এইটার প্ল্যানিং তার কাছে ছিল না। এটার প্ল্যানিং করছে কি স্থানীয় যারা বিএনপির নেতা কর্মীরা আছেন তারা। তো তারা তো জানতেন যে এই গাড়িটা এস আলম গ্রুপের মালিকানাধীন, বা যেই ব্যক্তি এই গাড়িটাকে চালাচ্ছেন তিনি এস আলম গ্রুপের কোম্পানিতেই চাকরিরত আছেন। এখন সালাউদ্দিন সাহেবের বক্তব্য হচ্ছে যে আমি সেখান থেকে নামার পর কোন গাড়িতে চড়বো, কিভাবে আমার এলাকায় যাব, সেটা মাথায় ছিল না। আমার মাথায় ছিল বাবা মার কবর জিয়ারত করব। তো এর মাঝখানে এই গাড়িটা তাকে সামনে এনে বলা হয় যে আপনি এটাতে ওঠেন। তো তিনি তার গাড়ির মধ্যে দেখছেন তার এলাকার যে ছোট ভাই পরিচিত, তিনি তাকে দেখে আশ্বস্ত হয়েছেন, গাড়িতে তিনি উঠছেন। এবারে যে গাড়ির আয়োজনটা, টোটাল যে সফরটা, এই সফর সম্পর্কে তার কাছে আসলে কোন গাড়িতে উঠবেন বা ওই মুহূর্তে উঠা গাড়িটার মালিকানা কার, স্বাভাবিকভাবে এটা যে কোনো নেতাই হয়তো কালকে ফাইসা যেত। কোন একজন উঠা গাড়িতে এটা কি এস আলমের গাড়ি নাকি অন্য কারো গাড়ি, তিনি যখন দেখছেন তার ছোট ভাই, তিনি ভাবছেন যে হয়তো এটা তার গাড়ি, আর তার এলাকার নেতা কর্মীরা এটা আয়োজন করছে। সো এখানে তারাই তো যাই না শুই না রোড ম্যাপটা তৈরি করছিল যে সালাউদ্দিন আহমেদ এলাকায় আসলে কিভাবে তিনি তার এলাকায় যাবেন। তারপরে তিনি বিষয়টার জন্য ক্ষমা চেয়েছেন যে তিনি আসলে বুঝতে পারেননি যে এমন কিছু হবে। তো ভিডিওর প্রথমে বলছিলাম, ঘরের লোক যখন বাস দেয়, আপনি এই মুহূর্তে বললাম না যে ডক্টর ইউনূসের সরকার যদি 1 বছর থাকে, আওয়ামী লীগ গত 16 বছরে যেই পরিমাণ ইমেজ নষ্ট তারা করছে,
এক বছরে বিএনপি সেই ইমেজটাকে নষ্ট করে ফেলবে। অলরেডি আপনি মানেন আর না মানেন, চোখে চোখে চাইয়া মিশা কথা তো কওয়ার সুযোগ নাই। সারা বাংলাদেশে বিএনপি টু বিএনপি যেই পরিমাণ কোপাকুপি কিলাকিলি মার্ডার শুরু হয়ে গেছে অলরেডি, লুটপাট করার সিন্ডিকেট দখল তৈরির যে চেষ্টা চলছে, এগুলোর জন্য ছাত্র বিরোধী এই আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু হয় নাই। আন্দোলন হয়েছে যে এখানে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, এক গ্রুপের হাত থেকে ব্যবসায়ীরা আরেক গ্রুপের সিন্ডিকেটে পড়বে না। তো এখন দেখেন এই যে সালাউদ্দিন আহমেদকে 10 বছর পরে বেচারা আসলো তার এলাকায়, এই যে পরিকল্পনা করে ফাঁসাই দেওয়া হইলো, সেখানে আপনি কার দোষ দিবেন? এটা আভ্যন্তরীণ কোন্দল। কারণ কি, 16 বছরের যে খিদা, টাকা পয়সা লুটপাটের যে একটা চিন্তা, সেটা কিন্তু এখন ভিতরে চারা দিয়ে উঠতেছে। এলাকার ভিতরে বৌজামের কাজ্জা থেকে সকল কিছুতেই বিএনপি নেতারা নাক গলানো শুরু করছে। আপনি আপনার এলাকায় দেখবেন, ক্ষমতায় এখনো আসে নাই, আসবে কিনা সেটাও শিওর না, কিন্তু শুরু হয়ে গেছে। তো এই জিনিসটাই তারেক রহমান গতকালকে তার ভিডিও বার্তাতে কিন্তু নেতা কর্মীদের উদ্দেশ্যে এইটাই বুঝাইছেন। হাইকমান্ড থেকে শুরু করে বাকিরা এটাই বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের সাথে এগুলা কইরা কিন্তু ইমেজ নষ্ট হয়ে যাবে। আগের বাংলাদেশ আর নাই যে আওয়ামী লীগ তো আর আসবেই না, জামাত তো পাশ করবেন, আমরা বিএনপিরা ক্ষমতায় চলে যাব। এটা কিন্তু শুরু হয়ে গেছে। সামবাইদ থেকে দেখেন তার বিরুদ্ধে হত্যা মামলা, যে মাইরা ফেলছে, ওই বেটার বউ বলতেছে মাইরা ফেলতে বলছে, অর্ডার দিছে। তো বিএনপির এই আভ্যন্তরীণ যে কুন্দল আছে সেগুলোকে আপনারা সলভ করতে হবে, নয়তো মানুষের কাছে একে অন্যরে যখন ফাঁসাই দিবেন, দিন শেষে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে। একজন নেতা যখন ইমেজে নষ্ট হয়, টোটাল দলটার ইমেজ নষ্ট হবে। তার মানে পরিকল্পিতভাবে সালাউদ্দিন আহমেদকে ফাঁসাইছে চট্টগ্রাম না, বিএনপির যে কক্সবাজার নেতাকর্মী আছে তারা। আর এই আসালামের যে গাড়িগুলো বার করছে সেগুলোর জন্য বিএনপি নেতারা এখন অস্বীকার করলেও গণমাধ্যমগুলো কিন্তু প্রমাণ করে দিছে যে এই নেতারাই প্রোটেকশন দিয়ে আসালামের 16টা গাড়ি বের করে দিছে। আর এর জন্য অলরেডি বিএনপির হাই কমিটি তারা কিন্তু আপনার সেই 3জন নেতাকে বহিষ্কারও করছে, চট্টগ্রামের যে দক্ষিণ বিএনপি কমিটি যেটা আছে। এখন অনেক রকমের কথা হবে, কিন্তু আমরা সবাই বুঝি ভাই।